আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ময়মনসিংহ বোর্ডের 2023 সালের 3 এবং 4 দুটো প্রশ্ন সমাধান করব। আশা করব যদি আপনি আমাদের সাথেই থাকেন এই প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আপনি শতভাগ শানিত করতে পারবেন। সো আমরা শুরু করছি 3 নম্বর প্রশ্ন দিয়ে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 3 নম্বর প্রশ্ন। এই 3 নম্বর প্রশ্নর কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে একটু আমরা দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে চাহিদা কি। আমরা কিন্তু এটা জানি, এগুলো নিয়ে আর কথা বাড়াবো না আমি। যে চাহিদা কি, যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একজন ক্রেতা কোনো একটি দ্রব্যের একটি নির্দিষ্ট দাম দিয়ে যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে আমরা চাহিদা বলতে পারি। চাহিদার শর্ত 3টি। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ওই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা, এগুলো তোমরা জানবা। আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, আয়ের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। একটু যদি বলি, আমরা জানি হচ্ছে কোনো একটা দ্রব্যের সাধারণত কোনো একটা দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণটা হ্রাস পায়, আবার দাম যখন হ্রাস পায় চাহিদার পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এটা স্বাভাবিক যে কোনো দ্রব্যের বেলায়। তোমার আশেপাশে যেই কোনো একটা দ্রব্য, বাজারে যেই কোনো একটা দ্রব্যের বেলায় এই ঘটনা ঘটে, এটা তুমি আমি সবাই কিন্তু জানি। এখন এখানে যেটা বলছে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, যখন দেখো বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে চাহিদার পরিমাণটা কমে যাবে, আবার দামটা কমে যাচ্ছে চাহিদার পরিমাণটা বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের কথা। কিন্তু যখন একজন ব্যক্তির আয় পরিবর্তন হয়, মানে আয় যখন বাড়ে তখন দাম বাড়লে চাহিদার পরিমাণও বাড়ে। দেখো ওই আয় বাড়ার কারণে, তখন কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝো, মানে একজন ব্যক্তির আয়ের পরিবর্তন মানে আয় বৃদ্ধি পাচ্ছে আর কি। আয় বৃদ্ধি পেলে তখন হচ্ছে কি দাম বাড়লে চাহিদার পরিমাণটাও বাড়বে। আবার আয় যদি কমে যায়, দাম কমলে চাহিদার পরিমাণও কমে যাবে, কারণ এটাও হতে বাধ্য। মানে আমার যখন আয় বাড়বে আমি তত বেশি চাহিদা, আমি তত বেশি বুক করতে চাইবো, তত বেশি আমি ক্রয় করতে চাইবো, তত বেশি আমি সঞ্চয় করতে চাইবো, জমা করতে চাইবো, এটাই স্বাভাবিক বিষয়। আবার আয় যদি কমে যায় তখন কিন্তু দামও কমে যেতে পারে। দাম কমে গেলে আমার চাহিদার পরিমাণটাও কমে যাবে, আবার দাম না কমলেও আমার চাহিদার পরিমাণটা কমে যাবে। তার মানে আয় পরিবর্তনের ফলে চাহিদার কি হয়, পরিবর্তন হয়। এই বিষয়টা আমরা একমত। উপরোক্ত সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এটা তো খুবই সিম্পল কাজ। তাহলে চাহিদা রেখা কাকে বলে? প্রথম কাজ হচ্ছে তুমি ডেফিনেশন দিবা। চাহিদা রেখা কাকে বলে তুমি ডেফিনেশন দিবা। এরপর হচ্ছে চাহিদার এই সূচিটা দিলে দিতে পারো, যেহেতু প্রশ্নে দেওয়া আছে, না দিলে না দিতে পারো। এখন এখান থেকে তুমি রেখাচিত্রটা অঙ্কন করবা। আমরা জানি হচ্ছে একটা লম্ব অক্ষ থাকবে, একটা হচ্ছে ভূমি অক্ষ থাকবে। আর চাহিদা যোগান সবসময় কোথায় বসে? ভূমি অক্ষে বসে। মূল বিন্দু 0। এখানে চাহিদার পরিমাণ হচ্ছে 10, 20, 30 একক। এটা হচ্ছে 10 একক, এটা হচ্ছে তোমার 20 একক, এটা হচ্ছে তোমার কত 30 একক, এটা 30 একক। আর চাহিদার দামের পরিমাণ, এটা হচ্ছে লম্ব অক্ষ, হচ্ছে দাম পি আর কি। এটা হচ্ছে দাম হচ্ছে যে 5 টাকা, দাম হচ্ছে যে 10 টাকা, দাম হচ্ছে যে 15 টাকা। 15 টাকা। দেখো দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 30 একক। দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে কত একক? 30 একক। এখানে একটা বিন্দু। দাম বৃদ্ধি পেয়ে 10 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হচ্ছে 20 একক। এখানে আরেকটা বিন্দু। দাম বৃদ্ধি পেয়ে 15 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হচ্ছে যে 10 টাকা। এখানে একটা বিন্দু। এখন সবগুলো বিন্দু যোগ করে দাও, এটা হচ্ছে চাহিদা রেখা। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। কাজ শেষ। এটা হচ্ছে চাহিদা। এটা হচ্ছে কি তোমার হচ্ছে চাহিদা। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে দাম স্থির থাকা অবস্থায়, মানে দাম স্থির। আচ্ছা, দামটা স্থির মনে করো, সবসময় দাম 5 টাকা আর কি, মানে দামটা স্থির আর কি, সবসময় 10 টাকা। যদি ভোক্তার আয় বৃদ্ধি পায়, ভোক্তার যদি আয় বাড়ে, মানে দাম স্থির, ভোক্তার কিভাবে আয় বাড়বে, আচ্ছা আয়ের পরিমাণ বাড়বে, তবে কি চাহিদা রেখার কোনো পরিবর্তন হবে? তবে কি চাহিদা রেখার কোনো পরিবর্তন হবে? মতামত দাও। অবশ্যই পরিবর্তন হবে। তখন চাহিদার পরিমাণটা কি পরিবর্তন হবে একটু তোমাকে বলি। দেখো উদ্দীপকের দাম স্থির, মানে দামের পরিমাণটা কি স্থির। তো দাম স্থির থেকে চাহিদার মানে ভোক্তার আয় যদি বৃদ্ধি পায় তখন কিন্তু চাহিদার পরিমাণটা কি বাড়বে, মানে আয় বাড়লে চাহিদার পরিমাণটাও কি বাড়বে। একটা উদাহরণ দিলে জিনিসটা তোমার ক্লিয়ার হবে, নাহলে সারা জীবনে ক্লিয়ার হবে না। চলো আমি একটা উদাহরণ, একটা কাল্পনিক মান দিই। এই কোয়েশ্চেনটা সলভ করার ক্ষেত্রে দাম স্থির, দাম কিন্তু স্থির মনে করি, দাম দিয়েছেন, এগুলো কেটে দিলাম। দাম সবসময় 5 টাকা, দাম সবসময় 5 টাকা। আবার এখানে একটা গড় দিলাম, এটা হচ্ছে আয়। এটা কি আয়? আয় অর্থনীতি আয়কে ওয়াই দিয়ে প্রকাশ করে আর কি। তো আয় মনে করো প্রথমে হচ্ছে 100, এরপর হচ্ছে আমার 200, এরপর হচ্ছে আমার 300,
এখন তুমি বলো চাহিদার পরিমাণ কেমন হবে? তাহলে আয় বৃদ্ধি না, তাহলে চাহিদা পরিবর্তন কেমন হবে? তাহলে চাহিদার পরিমাণ হচ্ছে, মনে করো প্রথমে যখন আমার আয় তখন দাম 10 টাকা, তাহলে আমার চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। আয় বাড়তেছে, আমার চাহিদার পরিমাণও বাড়বে। আয় যত আরও বাড়বে চাহিদার পরিমাণ আরও বাড়বে। দেখো তার মানে আয় এবং চাহিদার সাথে মানে মানে এবং চাহিদার সাথে তখন কিন্তু সমমুখী সম্পর্ক। তখন কি সম্পর্ক? মানে সমমুখী সম্পর্ক। তাহলে এখন চাহিদা রেখার উপরে কি পরিবর্তন হবে? তাহলে না, চাহিদা রেখার উপর কি পরিবর্তন হবে আমরা একটু দেখি। এটা চাহিদা রেখা, তো এই যে আমরা জানি চাহিদা রেখা হচ্ছে কিউডি ভূমি অক্ষে মূলবিন্দু। চাহিদার পরিমাণ হচ্ছে, মনে করো এটা কত, 10 দিলাম, এরপর হচ্ছে 20 দিলাম, এরপর হচ্ছে 30 দিলাম। অন্যদিকে হচ্ছে এটা হচ্ছে আমার আয়। এটা কি আয়? এই কঠিন করে নিও না, আয়কে ওয়াই দিয়ে প্রকাশ করে। শোনো, এটা কিন্তু আমরা আয়ের সাথে চাহিদার, দাম তো স্থির, আয়ের সাথে চাহিদার সম্পর্ক, সেই জন্য পার্থক্য আছে। তাহলে দাম মনে করো 100, দাম মনে করো হচ্ছে 200, দাম মনে করো হচ্ছে 300। তাহলে দাম যখন 100 টাকা তখন হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। দাম যখন বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ আরও বৃদ্ধি পায়। দাম যখন আরও বৃদ্ধি পায়, মানে আয় যখন আরও বৃদ্ধি পায়, চাহিদা যখন আরও বৃদ্ধি পায়, দাম না, সবগুলো বিন্দু যোগ করে দেয়, এটা হচ্ছে চাহিদা রেখা। এটা হচ্ছে যে ABC। এখন তুমি আমাকে বলো, তাহলে এটা ঊর্ধ্বগামী হয়ে গেছে চাহিদা রেখা। এতক্ষণ কিন্তু আমরা নিম্নগামী চাহিদা রেখা অঙ্কন করছি, এখন কিন্তু ঊর্ধ্বগামী। কেন ঊর্ধ্বগামী হয়ে গেছে? কারণ মানুষের আয় বৃদ্ধি পেলে তখন আমার তোমার সবার চাহিদার পরিমাণটা বাড়বে। তাহলে আয় বাড়লে চাহিদার পরিমাণটা বাড়বে, দাম কিন্তু স্থির। তাহলে চাহিদা রেখার আকৃতি মানে তোমার চাহিদা রেখাটা ঊর্ধ্বগামী হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে কঠিন করে দয়া করে নিও না, সহজ করে একটু সিম্পলি চিন্তা করলে পারবা। তাহলে এই বিষয়টা তুমি চিত্রটা অঙ্কন যেহেতু করেছি, এটি একটু ব্যাখ্যা করে দিলেই তুমি 4/4 পেয়ে যাবা, পরিপূর্ণ নাম্বার। সো আমি মুছে দিচ্ছি, কিন্তু আমি মুছে দিলাম। আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এটা 3 নম্বর কোয়েশ্চেন, তো আমরা 4 নম্বর কোয়েশ্চেনে দেখি। 4 নম্বর কোয়েশ্চেন দেখো। 4 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? প্রথমে বলেছে উপযোগ কাকে বলে। এগুলো পারবা, উপযোগ কাকে বলে। মানে উপযোগ হচ্ছে মানে কোনো দ্রব্যের মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা তাকে বলা হচ্ছে উপযোগ। যেমন এটার মধ্যে লিখার ক্ষমতা আছে, তার মানে এটা হচ্ছে লিখার উপযোগ আছে আর কি। আর দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী ব্যাখ্যা করা। হ্যাঁ, দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক। কোনো একটা দ্রব্যের, আমি যদি একটু বলি, মনে করো তুমি একজন বিক্রেতা। এই যে তুমি মনে করো আমি ড্রয়িং এত ভালো না, তুমি একজন বিক্রেতা, ও হচ্ছে একজন বিক্রেতা। মানে ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য হচ্ছে ও চাইবে বেশি পরিমাণে মুনাফা অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? মুনাফা অর্জন করার জন্য। এখন মুনাফা কখন বেশি অর্জন করতে পারে? যখন দাম যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু উনি চাইবে বেশি পরিমাণ বিক্রি করার জন্য, মানে যোগানের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য। তার মানে যোগানের পরিমাণ উনি বাড়াবে, যোগানের পরিমাণটা কি বাড়াবে, মানে বেশি মুনাফা অর্জনের জন্য। দাম যখন কমে যাবে তখন যোগানের পরিমাণ উনি কমিয়ে দিবে, তার মানে সমমুখী সম্পর্ক। তাহলে একজন বিক্রেতা অধিক মুনাফা অর্জনের জন্য দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়িয়ে দেয়, দাম কমলে যোগানের পরিমাণ কমিয়ে দেয়। দাম এবং যোগানের মধ্যে এরূপ যে একটা সমমুখী সম্পর্ক, এটাকে অনেক সময় যোগান বিধিও বলা হয়। তার মানে সমমুখী সম্পর্ক, এটা পারবা। উক্ত চিত্র থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো। আচ্ছা, এই চিত্রটা থেকে আমাকে বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা ব্যাখ্যা করার জন্য। এটা আমি সিম্পলি ব্যাখ্যা করতে পারবো, কারণ আচ্ছা তুমি প্রথমে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে ডেফিনেশন দিবা। এটা হচ্ছে প্রথম কাজ, ডেফিনেশনটা দেওয়া। মানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের যতই অধিক পরিমাণে বুক করা হয়, ওই দ্রব্যের উপযোগ ধীরে ধীরে হ্রাস পায়। মানে দ্রব্যের বুকের পরিমাণ বাড়লে উপযোগের পরিমাণ হ্রাস পায়, তাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন এখানে আমরা যদি একটু দেখি যে এই চিত্রটার মধ্যে একটু দেখো যে প্রয়োজন, আমি তোমাকে একটু একটা সূচি তৈরি করি এখান থেকে, তাহলে বিষয়টা বোঝা আরো সহজ হবে। দ্রব্যের একক মানে এটা হচ্ছে যে মানে কিউ আর কি, বুকের একক। আর এদিকে হচ্ছে তোমার এমইউ। তাহলে দেখো একটু খেয়াল করো, বেশি নাই, 3টে আছে। তাহলে 5, 10, এরপর হচ্ছে কত 15। আর এদিকে মানটা একটু খেয়াল করো তো, মানটা কত আছে? মানটা আছে হচ্ছে তোমার কত 15 হলে তখন হচ্ছে 10, এরপর হচ্ছে যে 15, এরপর হচ্ছে 20। তার মানে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান, মানে কমে আসে, মানে প্রান্তিক উপযোগ কমে যাওয়াকে বলা হচ্ছে কি বর্ধমান না, সরি, ক্রমহ্রাসমান, লেখাটা ভুল হচ্ছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা কি? এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। চিত্রে এমইউ রেখা, কোন রেখা? এমইউ রেখা। চিত্রে এমইউ রেখা ভূমি অক্ষকে সেট করে আরও নিচে গমন করলে দাম ও প্রান্তিক উপযোগের বিধিটি ব্যাখ্যা করো। দাম এবং প্রান্তিক উপযোগ মানে দাম এবং প্রান্তিক উপযোগ মানে বুকের একক আর কি। হ্যাঁ দেখো, আমরা যদি একটু চিন্তা করি,
একটু তুমি এটা একটু আমি তোমাকে দেখাই জিনিসটা, মানে এই প্রশ্ন আর কি। অ্যামিউরেকা ভূমি অক্ষকে সেট করে যদি আরও নিচে যায় কেমনে যাবে দেখি। এটা হ্রাস পাচ্ছে না, দেখো বুকের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে, বুকের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে মনে করো এটা হলো 20, এটা 25, মানে যেহেতু একই সিরিয়ালে বাড়াচ্ছি আর কি। এটা হচ্ছে 30, দেখো এটা আর কমবে, এটা 5 হবে, এটা 0 হবে, তখন এটা পরে আস্তে আস্তে এরপর এটা -5 হবে। এখন -5 হলে কি হবে দেখো, এটার সাথে একটু সম্পর্ক দেখাই। এটা মনে করো এটা হচ্ছে 20, মানে এটা 20 না, এটা 20, এই দেখো না 15 পর্যন্ত তো করা আছে, এটা 20, এটা মনে করো তোমার হচ্ছে 25, আর এটা মনে করো একটু বাড়ালাম, এটা হচ্ছে তোমার হচ্ছে 30। দেখো এখন -5 না, এই দেখো আমি একটু তোমাকে দেখাই। যখন 20 তখন হচ্ছে কত 5, তো 5 তো এখানে নাই, তো 5 একটা আমরা এখানে দিলাম আর কি, এই যে 5। তাহলে যখন 20 তখন হচ্ছে কত, এই যে 5, এখানে একটা বিন্দু। আচ্ছা মানে যখন 20 তখন হচ্ছে মনে করো 5, এখানে একটা বিন্দু না, এইটার সাথে আমি মিলাই দিলাম আর কি এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে 5। যখন হচ্ছে 25 তখন হচ্ছে কত 0, তাহলে 25-এর সাথে 0 সম্পর্ক, এখানে একটা বিন্দু হয়ে যাচ্ছে। আবার যখন 30 তখন হচ্ছে -5, এই যে -5 মনে করি এখানে একটা বিন্দু দিলাম আর কি, এই যে এখান থেকে দিয়ে -5, এই যে এখানে একটা বিন্দু দিলাম, তাহলে এটা হচ্ছে -5, তাহলে এটা আরও নিচে নেমে যাচ্ছে, এই যে এটা আরও নিচে নেমে যাচ্ছে, এই রেখাটা কি যাচ্ছে আরও নিচে নেমে যাচ্ছে না, এই যে এখানে এটা আরও নিচে নেমে যাচ্ছে, এই যে এটা মানে এটা বলছি কি মানে ভূমি অক্ষকে ছেদ করে আরও নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ নেমে যাবে। যখন বুকের পরিমাণ আরও বাড়বে, বুকের পরিমাণ যখন আরও বাড়বে তখন হচ্ছে কি প্রান্তিক উপযোগটা ধীরে ধীরে আরও কি যাবে, নিচে নেমে যাবে। মানে বুকের পরিমাণ যত বাড়বে তত বেশি প্রান্তিক উপযোগ কি পাবে, হ্রাস পাবে। এক সময় গিয়ে এটা ঋণাত্মক হয়ে যায়, তো ঋণাত্মক যখন হয় তখন ভূমি অক্ষের একেবারে নিচে চলে যায়, আর যখন 0 হয় তখন বরাবর ভূমি অক্ষকে সেট করে। এই বিষয়গুলো আসলে তুমি যখন প্র্যাকটিক্যালি একটু বোঝার জন্য ট্রাই করবা, একেবারে সহজ হবে তোমার, এইভাবে যদি একটু চিন্তা করো আর কি। আশা করি ইনশাল্লাহ পারবা। সো 2টা কোয়েশ্চেন সলভ করার কথা ছিল তোমাদের সাথে, আমি এই 2টো কোয়েশ্চেন একেবারে সহজ করে তোমাদের সামনে তুলে ধরলাম, প্রেজেন্ট করলাম, যাতে তুমি এই 2টা কোয়েশ্চেন সহজ করে আলোচনা করতে পারো। সো এই 2টা কোয়েশ্চেন সহজ করে আলোচনা করতে পারা মানে তুমি বাকি কোয়েশ্চেনগুলো ইনশাল্লাহ পারবা। সো আমি বাকি কোয়েশ্চেনগুলোর সলিউশনও তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব যদি আমাদের সাথেই তোমরা থাকো। আর আমাদের ক্লাসগুলো অবশ্যই একটু লাইক কমেন্ট দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, যাতে আমরা একটু অনুপ্রেরণা পাই। সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।